আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ত্রয়োদশ নির্বাচনের প্রাক প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি, তবে সে লড়াইয়ে খানিকটা এগিয়েছে জামাত। দুঃসময়ে বিএনপি ছেড়ে যায়নি, সেই সাথে জনপ্রিয়দের প্রার্থী করতে চায় বিএনপি। আর জনপ্রিয়তার লড়াইয়ে এগিয়ে থাকাদের নিয়ে এ বি ক্যাটাগরিতে করে প্রার্থী তালিকা করছে জামাত। আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও জামাত এখন একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনকে সামনে রেখে মাঠ দখলের প্রতিযোগিতায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। ডিসেম্বরে নির্বাচনের আশ্বাস দিলেও কৌশলে সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিএনপি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফেসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে সারা দেশে ৬৭ সাংগঠনিক জেলায় সমাবেশ করছে বিএনপি। দেশ ঘুরে দাঁড়িয়েছে। এবারের নির্বাচনে তরুণ, অভিজ্ঞ ও প্রবীণদের সমন্বয়ে প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। বিবেচনায় নেওয়া হবে দলের প্রতি আনুগত্য, জনপ্রিয়তা, দুঃসময় ও আন্দোলনের ভূমিকা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে সংসদীয় এলাকায় নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের নেতারা। দুর্দিনে সে ছিল, এটা একটা ক্রাইটেরিয়া। আরেকটি হলো তার নামে যদি কোনো প্রকার এলিগেশন থাকলে সে পার্টিতে নমিনেশন পাবে না, এটা মোটামুটি সবাই নিশ্চিত হয়ে যাচ্ছে। নির্বাচনী মাঠে আওয়ামী লীগ না থাকলেও সে লড়াই সহজ হবে না বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন তারেক রহমান। এমন বক্তব্য ধারণ করে শক্তভাবে সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি সেরে নিচ্ছে বিএনপি। দুঃসময়ে যারা বিএনপির হয়ে কাজ করেছে, প্রার্থী বাছাইয়ে তারা গুরুত্ব পাবে বলে জানান দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপি দীর্ঘ একটা আন্দোলন সংগ্রাম লড়াই করেছে, ওখান থেকে কিছু মানুষ কিন্তু উঠে এসছে, নেতৃত্ব উঠে এসছে, শুধু ঢাকা না সারা বাংলাদেশে। তারাই অগ্রাধিকার পাবে, কারণ এটা আমার পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন ইঙ্গিত করছে। গুঞ্জন রয়েছে ৩০০ আসনে প্রার্থী দিলেও শতাধিক আসনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় জামায়াত। সেই লক্ষ্যে প্রায় অর্ধশত সভা সমাবেশ শেষ করেছে দলটি। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, প্রার্থী নির্বাচনে মেনে চলবে কঠোর নীতি। আমাদের প্রার্থী কেমন, প্রার্থীর পক্ষে সেখানে জনমত কেমন, ভোট হলে আমাদের বিজয়ের সম্ভাবনা কত, এ প্লাস, এ বি, এরকম আমরা ক্যাটাগরি করি। সেটা আমাদের নিজস্ব বিশ্লেষণের জন্য, নিজস্ব পরিকল্পনা, নির্বাচন পরিচালনায় আমাদের তো কিছু সিদ্ধান্ত, পরিকল্পনা, পদক্ষেপ প্রয়োজন। এই সিদ্ধান্তের জন্য আমরা এইসব ক্যাটাগরি করে আমাদের পরিকল্পনাটাকে সাজানোর জন্য আমরা এটা করি। ভোটার এবং নির্বাচনবিহীন যে সংস্কৃতি ফেসিবাদী সরকার তৈরি করেছিল, তার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য নির্বাচন ব্যবস্থা এবং প্রশাসনের সংস্কার ভোটের আগেই চায় জামায়াত। তাতে আমরা বলি যে না, আমাদের এই আসনগুলোতে বিজয়ের ভালো সম্ভাবনা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বলছেন যে না, আপনারা খুব। ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। গেল রাত ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাত ৮টার দিকে শ্মশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নিহতদের একজন হরিণাকুণ্ড উপজেলার হানিফ, তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। বাকিদের পরিচয় জানা যায়নি। এদিকে চরমপন্থী সংগঠন জাসদ হত্যার দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছে। তিনজনকে হত্যার বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিপলুজ্জামান। শিপলু, হত্যাকাণ্ডের পর এলাকার পরিস্থিতি কেমন দেখছেন, আর জড়িত কাউকে ধরতে পেরেছে কিনা পুলিশ জানাবেন। মিতু, আপনাকে জানিয়ে রাখি, ঠিক গতকাল রাত্রে কিন্তু তারা মোটরসাইকেল জেগে ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় রামচন্দ্রপুর থেকে তারা কিন্তু বাড়ি ফিরছিলেন। তৎক্ষণিক তাদের ভিতরে সেখানে গুলির বিকট শব্দে কিন্তু এলাকাবাসী ছুটে আসেন। এসে দেখতে পান যে সেখানে ৩ জনের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। তারপর পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে শৈলকুপা থানার ওসি একটি টিম ঘটনাস্থলে হাজির হন এবং পরে তারা জানতে পারেন যে তারা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন এবং তার শালক ২ জনের ইতিমধ্যে পরিচয় জানা গেছেন। আর আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমরা ভিডিও গণমাধ্যম কর্মীদের কাছে ভিডিও বার্তার মাধ্যমে তারা কিন্তু জাসদ গণবাহিনীর
তাদের যে আঞ্চলিক নেতা কালু কিন্তু তাদের হত্যার দায়ভার স্বীকার করেছেন এবং ঘটনাস্থল থেকে কিন্তু একটি মোটরসাইকেল উদ্ধার করেছেন পুলিশ। তবে পুলিশ উদ্ধার এই ঘটনার সাথে আদৌ কারা জড়িত আছেন তাদের গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছেন। দর্শক আপনাদেরকে দেখাই যে আমি যেটা অবস্থান করছি ঝিনাইদহ সদর হাসপাতালের ঠিক মর্গ, এই মর্গে তাদেরকে কিন্তু এই পোস্টমর্টমের জন্য প্রস্তুতকরণ করা হচ্ছে। এখানে 3 জনের লাশ এনে কিন্তু তাদের এই মর্গে প্রেরণ করবেন। আপনাদেরকে আরটিভি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু উৎসুক জনতার ভিড় এবং মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে এবং তারা কিন্তু এই আতঙ্কের ভিতরে আছেন এবং মর্গ কিন্তু প্রস্তুত চলছে। তাদেরকে এখানে মর্গে প্রেরণ করে তাদের লাশ দাফন করা হবে এমনটি জানা গেছেন। তো আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে ঝিনাইদহে ইতোমধ্যে যে 3 জন নিহতর পরে এখানে কিন্তু সাধারণ মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করছে এবং ঘটনাস্থলে সেখানে পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে মর্গে তাদের লাশ আনার প্রস্তুতি চলছে। ঋতু, এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে সর্বশেষ সংবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে ঢাকার ধামরায়ে স্ত্রীর সামনে প্রকাশ্যে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ বাবুল। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের 2 বারের সদস্য ও কুল্লা ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি ছিলেন। এদিকে হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুল আহাদের স্ত্রী মিনারা খাতুনকে ছুটিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। কক্সবাজারের টেকনাফে 2 দিন পার হলেও ফেরত দেওয়া হয়নি 19 জেলেকে। এতে উদ্বেগে দিন কাটছে পরিবারের। ধরে নেওয়া 4টি ট্রলারের 2টি টেকনাফের কাউখালী ঘাটের এবং অপর 2টি শাহপরীর দ্বীপ ঘাটের। জেলেরা মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জিম্মিতে রয়েছে। জিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, জেলেদের ফেরত আনতে যোগাযোগ চলছে, দ্রুতই ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গেল বৃহস্পতিবার সাগর থেকে মাছ ধরে ফেরার পথে 4টি ট্রলার সহ 19 জেলেকে ধরে নেওয়া হয়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, 2 দিনেও উদ্ধার হয়নি জেলেরা, এ নিয়ে প্রশাসন কি বলছে জানাবেন। হ্যাঁ মিতু, যে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী রয়েছে আরাকান আর্মি, গত 2 দিন ধরে কিন্তু তাদের হাতে জিম্মি রয়েছে টেকনাফের 19 জন জেলে। সেই সাথে তাদের সাথে 4টি মাছ শিকারের ট্রলারও রয়েছে। সেই ট্রলারে কিন্তু একাধিক মন মাছ রয়েছে বলেও আমরা জেলেদের কাছ থেকে জানতে পেরেছি এবং যে জিম্মি থাকা জেলেরা এবং তাদের পরিবারের মাঝে একটি যোগাযোগ হচ্ছে বলেও আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এর প্রেক্ষিতে যেটি আমরা জানতে পেরেছি, তাদেরকে এখন অবধি পর্যন্ত ওখানে জিম্মি রাখা হয়েছে এবং তাদেরকে টাকা পয়সা দাবি দাওয়া করছে। সেই সাথে যে ওখানে যে ট্রলারে মাছ রয়েছে সেই মাছগুলো তারা লুট করেছে। পাশাপাশি এখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, উপজেলা প্রশাসন এবং বিজিবি, তাদের সাথে আমি কথা বলেছি। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান উদ্দিন আমাকে যেটি বলেছেন, তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং খুব শীঘ্রই তাদেরকে ফেরত আনার আশা প্রকাশ করেছেন। সেই সাথে যারা অপহৃত জেলে পরিবার রয়েছে তাদের মাঝে কিন্তু উদ্বেগ, উৎকণ্ঠা এবং হতাশা দেখা দিয়েছে। তারা জানিয়েছেন যে বারবার যে আরাকান আর্মির শিকার হচ্ছে, আরাকান আর্মির যে অপহরণের শিকার হচ্ছেন, এর প্রেক্ষিতে কিন্তু সাগরে মাছ শিকার নিয়ে একটা সংশয় এবং শঙ্কার মধ্যে আছেন তারা। সর্বশেষ যে তথ্যটি জানিয়ে রাখি, এর আগেও কিন্তু গত 11 ফেব্রুয়ারি কিন্তু আবার 7 জন জেলেকে ধরে নিয়ে গেছে। মোট 23 জন জেলে এখন পর্যন্ত সেই আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছে। আসলে এখন দেখার বিষয় তারা কবে নাগাদ ফিরে আসবে। মিতু, ধন্যবাদ আপনাকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। পরে মিছিল নিয়ে ভিসির বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। এর আগে রক্তাক্ত কুয়েট শিরোনামে 18 ফেব্রুয়ারির হামলার চিত্র প্রদর্শনী করে শিক্ষার্থীরা। এতে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার চিত্র ফুটে ওঠে। এ সময় শিক্ষার্থীরা বলে, 6টা দাবির মধ্যে সিন্ডিকেটে কিছু দাবি কৌশলে এড়িয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নিয়েছে, যার সাথে তারা একমত না।
তাই আন্দোলন চলমান রাখার ঘোষণা দেন তারা। এদিকে আজ ক্যাম্পাসে বিক্ষোভ করবে শিক্ষার্থীরা। রমজানকে সামনে রেখে বাজারে বিক্রি হচ্ছে ছোলা, চিনি, বেসন সহ রোজায় দরকারি বেশ কিছু পণ্য। তবে কর্পোরেট ব্যবসায়ীদের আশ্বাসের পরও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। নির্ধারিত দামের তুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলের ও খোলা সয়াবিন তেল। দোকানীদের অভিযোগ, সরবরাহ সংকট ও বাড়তি দামে কেনায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। কয়েক দফা দাম বাড়ার পর অবশ্য বাড়তি দামই এখন স্থিতিশীল চালের বাজার। স্বস্তি মিলছে শীতকালীন সবজিতে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকায়, তবে বেড়েছে লেবুর দাম। 30 টাকা ডজনের লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা করে। অপর্যাপ্ত জায়গা ও হিমাগারের ভাড়া বৃদ্ধিতে কৃষি পণ্য নিয়ে চরম বিপাকে লালমনিরহাটের কৃষকরা। তারা জানায়, আলু, বেগুন, টমেটো সহ জেলায় নানা জাতের সবজি উৎপাদিত হয়। তবে আলু সংরক্ষণে গেল বছরের চেয়ে এবার বেসরকারি হিমাগারে কেজি প্রতি 4 টাকা ভাড়া বেড়েছে। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজানের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। আলু, বেগুন, টমেটো, গাজর সহ নানা জাতের শাকসবজি উৎপাদনে বিখ্যাত উত্তরের জেলা লালমনিরহাট। জেলার চাহিদা মিটিয়ে দেশের নানা প্রান্তেও পাঠানো হয় এ অঞ্চলের সবজি। তবে ফলন ভালো হওয়ায় এবছর আলু সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় তারা। স্থানীয় আলু চাষিরা জানায়, জেলার কালীগঞ্জে সরকারি একটি হিমাগার থাকলেও সেখানে সব ধরনের কৃষিপণ্য রাখার ব্যবস্থা নেই। আবার বেসরকারি হিমাগারে প্রতি কেজি আলুতে 4 টাকা ভাড়া বেড়ে দাঁড়িয়েছে 8 টাকায়। এতে দিন কাটছে লোকসানের সংখ্যায়। গেল সিজনে স্টোর ভাড়া 4 টাকা কেজির মতন পড়ছিল, আর এবারের জন্য আগেই সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যে 8 টাকা স্টোর ভাড়া লাগবে, কেজি প্রতি 8 টাকা। যা স্টোর হয়েছে তারা আমরা পাচ্ছি না, এরা বড় বড় ব্যবসায়ীর দ্বারা সেটি বের করতেছে। সরকারিভাবে যদি কোল্ড স্টোর নির্মাণ করা যায় তাহলে আমরা কৃষক সঠিক দাম পাবো এবং উপকৃত হব। অন্যদিকে বেসরকারি হিমাগার কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ বিল ও শ্রমিকের খরচ বেড়ে যাওয়ায় ভাড়াও বেড়েছে। কারেন্ট বিল বাড়ছে, লেবার কস্টিং বাড়ছে, প্লাস গত 50 কেজি আলু 350 টাকা আমরা ভাড়া নিচ্ছি। এই ওজন সিস্টেম চালু করছে, কেজি সিস্টেম, পার কেজি 8 টাকা, 50 কেজির উপর আমরা আলু নেবো না। পণ্য উৎপাদনে কৃষকদের উৎসাহ প্রদান ও লোকসানের সংখ্যা এড়াতে সরকারি হিমাগার নির্মাণের প্রস্তাব দেবার কথা জানান এই কর্মকর্তা। আমাদের প্রস্তাব আমরা আমাদের উদ্যোক্তা কর্তৃপক্ষকে আমরা অলরেডি প্রস্তাব দিয়েছি। তো এটা আমাদের জোর দাবি, বা আমরা চাচ্ছি যে এই ধরনের একটা কোল্ড স্টোরেজ প্রত্যেকটা উপজেলা কমপক্ষে একটা করে হোক আপাতত। সৈয়দ মাহমুদ, RTV। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান। মিজান, হিমাগারের ভাড়া বাড়ানোর ফলে কি ধরনের প্রভাব পড়তে পারে? মিতু, লালমনিরহাট জেলা একটি উর্বর মাটি হওয়ার কারণে কিন্তু এখানে আলু, গাজর, টমেটো, বেগুন, নানান ধরনের সবজি কিন্তু এখানে উৎপাদন হয়। এখানে চাহিদার তুলনায় দ্বিগুণ এবং 3 গুণ সবজি উৎপাদনের কারণে কিন্তু এখানকার সাধারণ মানুষ লালমনিরহাটের যে বাজারগুলো রয়েছে সেখানে বিক্রি করার পরে যে পণ্যগুলো থাকে সঠিক সময়ে বাইরের জেলায় আলু সহ বিভিন্ন সবজি কিন্তু এখানে উৎপাদন হয়। ইদানিং কিন্তু ফলও চাষ হচ্ছে। তো এগুলো বাইরে সংরক্ষণের অভাবে কিন্তু বাইরে যে পাঠাবে সে সুব্যবস্থা কিন্তু না পাওয়ার কারণে অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায়। এবার কিন্তু দেখেছেন যে ফুলকপিতে কিন্তু সংরক্ষণ করতে না পেরে বা ফুলকপি কিন্তু খেতেই নষ্ট হয়ে গেছে। কৃষকদের একদিকে যেমন লস হয়েছে, অন্যদিকে তারা কিন্তু উৎসাহিত থেকে নিরুৎসাহিত বেশি হচ্ছে। সে কারণে এমনকি এখন কিন্তু আলুতে অনেক খরচ হওয়ার কারণে আলুতে কীটনাশক, নিড়ানি সবকিছু মিলে কিন্তু আলুতে একটা খরচ বেশি হয়েছে কৃষকদের। পাশাপাশি তারা যে আলুগুলো এখন সংরক্ষণ করবে, এখন কিন্তু বাজারে একসাথে অনেক আলু উৎপাদন হওয়ার কারণে আলুর দাম কিন্তু একটু কম। উৎপাদনের অনেক উৎপাদন হয়েছে, সে কারণে কিন্তু বাজারে তেমন দাম পাচ্ছেন না। এখন কৃষকদের দাবি হচ্ছে যদি সরকারিভাবে হিমাগার থাকতো তাহলে তারা সেখানে আলুগুলো রেখে বা নানান ধরনের সবজি সেখানে রেখে তারা ন্যায্য মূল্যে পরবর্তীতে বিক্রি করতে পারতো। এদিকে কিন্তু কোল্ড স্টোরেজের ভাড়া কিন্তু 4 টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা হিমাগারের ম্যানেজারের সঙ্গে, ব্যবস্থাপকের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বিদ্যুৎ বিল, লেবার কস্ট সবকিছু মিলে তারা 4 টাকা বাড়িয়েছেন। এই ভাড়া দ্বিগুণ বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু সাধারণ চাষিরা বিপাকে আছে। পাশাপাশি এই কোল্ড স্টোরেজে একটা সিন্ডিকেট কাজ করতেছে, যে সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু তারা এই কোল্ড স্টোরেজে আলু তাদের রাখতে হচ্ছে, সে কারণে খরচ বেশি পড়তেছে। পাশাপাশি আমরা এখানকার কৃষি কর্মকর্তা, লালমনিরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক ডাক্তার সাইফুল আরিফিন, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি কৃষকদের জন্য উপজেলা ভিত্তিক 5টি হিমাগারের কিন্তু তিনি প্রস্তাব পাঠিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে।
এই প্রস্তাব যদি গ্রহণ হয় এবং এইখানকার কৃষক লাভবান হবে, পাশাপাশি কিন্তু তারা তাদের কৃষি পণ্যগুলো সেখানে সংরক্ষণ করতে পারবে। তো মিতু, এই ছিল আসলে হিমাগার এবং কৃষকদের যে চাওয়া পাওয়া সেইটার সর্বশেষ খবর। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শরীয়তপুরের নড়িয়ায় নতুন 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হলেও মামলা জটিলতায় চালু হচ্ছে না চিকিৎসা কার্যক্রম। জেলার একমাত্র আইসিইউ নির্ভর হাসপাতালটি চালু না হওয়ায় ভোগান্তিতে চিকিৎসক ও সেবা প্রত্যাশীরা। এদিকে হাসপাতালের যন্ত্রাংশ ব্যবহার না করায় অধিকাংশই নষ্ট হচ্ছে। শরীয়তপুর থেকে আসাদ গাজীর প্রতিবেদন, জানাচ্ছেন ইমরুল কায়েস। নড়িয়া 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটির প্রতিটি ভবন তৈরি করা হয়েছে আধুনিক নকশায়। আছে স্টাফ কোয়ার্টার, ডক্টরস ডরমেটরি, নার্স ডরমেটরি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাসভবন। রয়েছে রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্রাংশ। ব্যবস্থা করা হয়েছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার। তবুও সেবা কার্যক্রম শুরু হয়নি এই প্রতিষ্ঠানের। স্থানীয়রা জানায় হাসপাতালের নির্মাণ কাজ 7 মাস আগে শেষ হলেও উদ্বোধন করা হয়নি। ফলে দুর্ভোগে 14টি ইউনিয়ন ও পৌরসভার লাখো সেবা প্রার্থী। শুধু তাই নয়, দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে হাসপাতালের আধুনিক যন্ত্রাংশ। হাসপাতাল চালু হলে আমাদের ঢাকা ঢুকে দৌড়ানো লাগতো না, এই জায়গায় মোটামুটি সুচিকিৎসা পাওয়া যেত। এখন চালু হাসপাতাল ওকে সব কমপ্লিট হয়েছে, কিন্তু হাসপাতালটা চালু হচ্ছে না। ভর্তি হইতে পারি না এবং কি ডাক্তার দেখাইতে পারি না, সময় মতো আসতে পারি না, টাকা লাগে অতিরিক্ত। এবং কি আমাদের এই হসপিটাল ডাক্তার যদি আসতো, আমরা বাড়ির পাশে আমাদের নড়িয়াবাসীর অনেক উপকার হতো। নড়িয়া থানার মধ্যে অনেক উপকার হতো। শিশুদের যে রাখার জন্য যে সুন্দর একটা পরিবেশ কিংবা একটা সুস্থ থাকার জন্য যে একটা বাচ্চার সুন্দর একটা পরিবেশের দরকার হয়, সো এইখানে ওই পরিবেশটা এখানে নাই। যে একটা বাচ্চা সুস্থ রাখার জন্য ভালো একটা পরিবেশ হইলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখানে বেড, তারপরে যেই জিনিসপত্র এগুলার সাথে বাচ্চার সাথে যায় না। যে বাচ্চা সুস্থ রাখতে হইলে ভালো একটা পরিবেশের দরকার আছে। তো এইখানে সব পরিবেশে অনেক নোংরা। এখানে ভাঙ্গাচুরা, সিট নাই, 8-10টা রুগী এলে অনেক কষ্ট হয়। আর টয়লেট, গোসলখানা অনেক খারাপ। বাচ্চাগো নিয়ে থাকতে আমাদের অনেক সমস্যা হয়। এটা আপনারা যদি না দেখেন তো দেখবে কে? আর আমরা যদি এখানে এসে যদি ভালো সেবা না পাই তা আমরা কোথায় যাব? আপনার নড়িয়ার মানুষ, মূলফুতগঞ্জ এটা হসপিটাল, এটা পুরনো হসপিটাল। এই হসপিটালের যদি এরকম হয় তাহলে তো হয় না। তবে প্রশাসন বলছে, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম নিয়ে হাইকোর্টের রিটের কারণে পুরনো হাসপাতালেই চিকিৎসা কার্যক্রম চলছে। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম নিয়ে আদালতের একটি রায় আছে এবং রায়ের আলোকেই পুরাতন জায়গাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ চলমান আছে। ডক্টরদের, নার্সদের যে থাকার জায়গাগুলো ছিল সেগুলোতে কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছি, সীমিত পরিসরে হলেও। এই কারণে অনেক ডক্টর, নার্সরা ভিতরে ক্যাম্পাসে থাকতে পারছেন না, সেবাটাও খুব ভালোভাবে দেওয়া যাচ্ছে না। তো আপনারা জানেন যে ইতিমধ্যে এই সেবাকে নিশ্চিত করার জন্য প্রায় 51 কোটি টাকা ব্যয়ে 6 একর জমির উপর নড়িয়া পৌরসভায় একটি অত্যাধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স হয়েছে, যেখানে আইসিইউ সুবিধাও রয়েছে। সেখানে এবং ওই পৌরসভায় সারা উপজেলার মানুষের যাতায়াত সহজ এবং মানুষ নানা প্রয়োজনে সেখানে যাতায়াত করে। তো সেই প্রতিষ্ঠানটি যদি স্বাস্থ্যসেবার জন্য চালু করা যায়, সেক্ষেত্রে সমগ্র উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। দ্রুত হাসপাতালটির সেবা কার্যক্রম চালু করে স্থানীয়দের জনভোগান্তি কমাবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর রাজধানীর করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট শুক্রবার রাত 1:35 আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে শুক্রবার রাত 12:30টার দিকে আগুন লাগে করাইল বস্তিতে। এদিকে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের ঘটনায় রাজধানীর খিলগাঁয়ে আগুনে প্রায় 20টি দোকান ও 2টি সমিল পুড়ে যায় বলেও জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, 9টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহের ভালুকায় বসতবাড়িতে আগুন লেগে 18টি ঘরসহ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় 1/2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। শুক্রবার রাতে উপজেলার সিড স্টোর উত্তর বাজার এলাকার মহরালি ও আক্কাস আলীর ভাড়া বাড়িতে এই আগুন লাগে। এতে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 1.5 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আর সরু রাস্তাও পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে বারাকা ফাউন্ডেশন ও ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 21 পদকপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার সায়েবা আক্তার। এ সময় হাসপাতালের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা 600 জন রোগীকে ফ্রি চিকিৎসা দেন। বারাকা ফাউন্ডেশন ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মতিউর রহমান বলেন, জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ফ্রি ক্যাম্পের আয়োজন করে থাকেন। অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার সৈয়দ আফজালুল করিম, বারাকা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসরিন আক্তার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।